নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে কাঞ্চনমালা দেবীর লেখা ভবিতব্য। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। অনেক দিন পরে দেশে ফিরিয়া আসিয়াছি। দেশে এখন সবই যেন নূতন মনে হইতেছে, সবই বড় মধুর লাগিতেছে। অনেক দিন পরে কলিকাতায় আসিয়া প্রাণের আনন্দে খুব ঘুরিয়া বেড়াইতেছি। থিয়েটার, সার্কাস, আলিপুরের চিড়িয়াখানা, জাদুঘর, ইডেন গার্ডেন, গড়ের মাঠ দেখিয়া যেন আর আশা মিটিতেছে না। ইডেন গার্ডেনের সম্মুখেই জাহাজ লাগিবার জন্য মস্ত একটা নূতন ঘাট তৈয়ারি হইয়াছে। বিদেশে যাইবার পূর্বে সেটা দেখিয়া যাই নাই, তাই প্রায় প্রত্যহই একবার করিয়া সেখানে যাইতাম। প্রতিদিন কত লোক আসিত, কত লোক জাহাজে চড়িয়া চলিয়া যাইত, তাই দেখিতাম। জেটির উপরে স্টিমার স্টেশন, সেখানে অনেকগুলি লোক লস্কর থাকে। তাহারা সকলেই প্রায় চট্টগ্রাম নিবাসী। ক্রমেই তাহাদিগের সহিত আলাপ হইয়া গেল। যে তাহাদিগের সারেং, সে কাজ না থাকিলে যেটি ডেকে বসিয়া জাল বুনিত ও আমার সহিত গল্প করিত। তাহার নাম আব্দুল। বিশাল কর্ণফুলী নদীর তীরে তাহার বাস। পৃথিবীতে এমন দেশ নাই যাহা সে দেখে নাই। আজীবন বড় বড় জাহাজে খালাসি ও লস্করের কাজ করিয়া বুড়া বয়সে সেই জেটির সারেঙের পদ পাইয়াছে। আব্দুল ডেকে বসিয়া ক্ষিপ্র হস্তে জাল বুনিয়া যাইত, আর আমাকে নানান দেশের গল্প শোনাইত। বিদেশ হইতে আসিয়া আমি এখনো বাড়ি যাই নাই শুনিয়া বৃদ্ধ বড়ই আশ্চর্যান্বিত হইয়া গেল। আমাকে বলিল, বাবু, আমি ভাবিয়াছিলাম কলিকাতাতেই আপনার বাড়ি। দেশে আমার কেহ নাই। যাহারা আমার ছিল তাহাদের হারাইয়া উদাস প্রাণে ১৭ বর্ষ বয়সে মহাসমুদ্রের পাড়ে গিয়াছিলাম। শুনিয়া বৃদ্ধ দুঃখিত হইল। জ্ঞাতি যাহারা আছেন তাহারা যে আমাকে দেখিয়া বিশেষ সন্তুষ্ট হইবেন না, তাহা বলিবা মাত্র বৃদ্ধ বুঝিতে পারিল। তাহার দেশেও তাহার জ্ঞাতিবর্গ আছে। সে যখন দেশে দেশে ঘুরিয়া বেড়াইত, তখন তাহারা সানন্দে তাহার জমি জমার অংশগুলি ফাঁকি দিয়া লইয়াছিল। তাহার পর বৃদ্ধ যখন শুনিল যে আমার বয়স ২৬ বৎসর, কিন্তু তখনও বিবাহ করি নাই, তখন সে বড়ই দুঃখিত হইল। বৃদ্ধ বলিল যে বৃদ্ধা স্ত্রী ও শিশুকন্যা ব্যতীত তাহার জীবনের আর কোনো বন্ধন নাই। সে দেশে ফিরিয়া আসিয়াছে, কিন্তু তথাপি তাহার স্ত্রী কন্যার নিকট হইতে বহু দূরে আছে। কন্যাটিকে দেখিবার জন্য সময় সময়ে তাহার মন বড়ই ব্যাকুল হইয়া ওঠে। যখন হাতে কাজ না থাকে, তখন চিন্তার হাত হইতে পরিত্রাণ পাইবার জন্য সে এক মনে জাল বুনিতে থাকে। ক্রমে জেটির সকল লস্করই আমায় চিনিয়া ফেলিল এবং সারেঙের বন্ধু বলিয়া আমাকে খাতির করিত। একদিন একখানি জাপানি জাহাজ আসিয়া জেটিতে লাগিতেছিল। আব্দুলের সেদিন আর কথা কহিবার অবকাশ ছিল না। লস্করেরা জাহাজের কাছি বাঁধিতেছিল, সিঁড়ি লাগাইতেছিল। আব্দুল ব্যস্ত হইয়া জেটির চারিদিকে ছুটিয়া বেড়াইতেছিল। জাহাজখানা তখনও জেটি হইতে একটু দূরে ছিল, আর আমি একরাশি মোটা কাছির উপরে বসিয়া এক দৃষ্টে জাহাজ দেখিতেছিলাম। জাহাজখানি ছোট, তাহার নামটা এখনো মনে আছে। তাহার পশ্চাতে বড় বড় মোটা ইংরাজি অক্ষরে লেখা ছিল হাকাতামারু নাগাসাকি। জাহাজের উপর সারি সারি জাপানি নাবিক দাঁড়াইয়াছিল। তাহাদিগকে দেখিলে ইংরাজ বলিয়া ভুল হয়। তাহাদিগের কাপ্তেনও জাপানি। যখন জাহাজখানা জেটি হইতে ১০ হাত কি ১৫ হাত তফাত আছে, তখন জাহাজের প্রথম শ্রেণীর একটি কামরা হইতে ৩-৪ বৎসরের একটি শিশু বাহির হইয়া আসিয়া বারান্দায় দাঁড়াইল।
তাহার সঙ্গে সঙ্গেই একটি বাঙালি বালিকাও কামরা হইতে বাহির হইয়াছিল। জাহাজ লাগিবে বলিয়া খালাসিরা রেলিং খুলিয়া লইতেছিল। বালক আসিয়া যেখানে দাঁড়াইল সেখানকার রেলিং ঢিল হইয়াছিল। বালক ভর দিবা মাত্র রেলিং খুলিয়া জলে পড়িয়া গেল। ঝোঁক সামলাইতে না পারিয়া বালকও গঙ্গার জলে পড়িয়া গেল। বালককে জলে পড়িতে দেখিয়া বালিকা চিৎকার করিয়া বলিয়া উঠিল, মা খোকা! তাহার শেষ কথাগুলি শোনা গেল না, কারণ সেও সেই সঙ্গে জলে ঝাঁপাইয়া পড়িল। বালককে জলে পড়িতে দেখিয়া আমিও তাহার উদ্ধারের জন্য জলে লাফাইয়া পড়িয়াছিলাম, কিন্তু আমার পূর্বেই বালিকা ঝাঁপাইয়া পড়িয়াছিল। আমি জলে পড়িয়াই ডুব দিলাম। আমি ডুবিবার পূর্বে জলে আর একটা গুরুভার দ্রব্যের পতন শব্দ শুনিতে পাইলাম। এক মুহূর্ত পরেই কাহার কাপড় আমার হাতে ঠেকিল। টানিয়া দেখিলাম কাপড় খোলা। গঙ্গার মৃত্তিকা স্পর্শ করিয়াই বালকের দেহ পাইলাম। জলে পড়িয়া বালক তলাইয়া গিয়াছিল। তাহার পরনের কাপড়খানি তখনও স্রোতের বেগে ভাসিতেছিল। বালকের দেহ লইয়া যখন উপরে উঠিলাম তখন জাহাজ ও জেটির লোকেরা চিৎকার করিয়া উঠিল। শুনিতে পাইলাম সকলে চিৎকার করিয়া জাহাজ থামাইতে বলিল। জেটির উপর হইতে ৫-৭ জন লোক আমার হাত হইতে বালকের দেহ তুলিয়া লইল। এমন সময়ে প্রায় ২০ হাত দূরে আব্দুল ভাসিয়া উঠিল। লোকে তাহাকে দেখিয়া আবার চিৎকার করিয়া উঠিল, কিন্তু সে হাত নাড়িয়া জানাইল যে সে কিছুই পায় নাই। তাহার পরক্ষণেই আব্দুল পুনরায় ডুব দিল। জাহাজ তখন জেটি হইতে ৫ হাত দূরে। সকল লোকেই তখন জাহাজ থামাইবার জন্য চিৎকার করিতেছে। জাহাজের কর্মচারীরাও তাহাদের ভাষায় কি আদেশ দিতেছিল। তাহা শুনিয়া আমার ভরসা হইল। আমি পুনরায় ডুবিলাম। ২-৩ বার ডুব দিয়া গঙ্গা মৃত্তিকা স্পর্শ করিলাম। চতুর্থবারে বালিকাকে পাইলাম। তখনও তাহার চেতনা ছিল। সে সবলে আমার হাত চাপিয়া ধরিল। আমি তখন তাহাকে লইয়া উপরে উঠিতে লাগিলাম। অল্প দূর উঠিয়াই মাথায় বড় লাগিল। বুঝিলাম জাহাজের বা জেটির তলায় আসিয়াছি। ধীরে ধীরে তলা ধরিয়া উপরে উঠিলাম। তখন আমার শ্বাস প্রায় রুদ্ধ হইয়া আসিয়াছে। বুঝিলাম জাহাজ থামানো হয় নাই। তখন জেটি বা জাহাজের উপরের লোক আমাকে আর দেখিতে পাইতেছে না। বালিকা প্রায় অচেতন হইয়া পড়িয়াছে। প্রাণপণ শক্তিতে জেটির পাশে যাইবার চেষ্টা করিলাম। ৫-৭খানি বড় নৌকার উপরে জেটি নির্মাণ করা হইয়াছিল। দেখিলাম ২খানা নৌকার মধ্যে একজন লোক জলে ভাসিতেছে। সে আব্দুল। আমি বালিকাকে তাহার দিকে ঠেলিয়া দিলাম। সে বালিকাকে ধরিল। তাহার পর আর যাইতে পারিলাম না। জাহাজ আসিয়া আমার মাথায় লাগিল। আমার বোধ হইতে লাগিল মাথাটা জাহাজ ও জেটির মধ্যে পিষিয়া গেল। কে যেন চারিদিকে অন্ধকার ঢালিয়া দিল। তাহার পর সব অন্ধকার। যেদিন আমার সামান্য একটু জ্ঞান হইল সেদিন মনে হইল যেন একটা প্রকাণ্ড ঘরের ভিতর কয়খানি খাট রহিয়াছে। তাহার একখানিতে আমি শুইয়া আছি। মাথাটা যেন বড় ভারী, একেবারে তুলিতে পারি না। বিছানা ও বালিশগুলা বড় শক্ত। একবার মনে করি কথা বলি, কিন্তু কাহাকে বলিব খুঁজিয়া পাই না। মাঝে মাঝে একটি বালিকা আসিয়া আমার পাশে দাঁড়াইয়া থাকে, তাহার পর আবার চলিয়া যায়। একবার মনে হয় তাহাকে ডাকিব, কিন্তু সে আসিলে ডাকিবার কথা মনে থাকে না। মাঝে মাঝে আবার সব অন্ধকার হইয়া যায়। তাহার পর কতদিন পর জানি না, একদিন জ্ঞান সঞ্চার হইলে দেখিলাম আমি যেন আর এক স্থানে আরেকটি ঘরে নীত হইয়াছি। বেশ ছোট ঘরটি। ভিতরটি নীল রঙের কাগজ দিয়া মোড়া। দরজা জানালাগুলিতে মোটা নীল রঙের পর্দা দিয়া ঢাকা। মাঝখানে একখানি খাট, তাহাতে নীল রঙের নেটের মশারি। ঘরের ভিতরে ২-১টি ছোট টেবিল ব্যতীত আর কিছুই ছিল না।
খাটে শুইয়া আছি, ভাবিতেছি এখানে কি করিয়া আসিলাম, এ কাহার গৃহ? পূর্বে যেখানে ছিলাম সেখানেই বা আমাকে কে লইয়া গিয়াছিল? ঘরের দরজার পর্দা একটু ঈষৎ দুলিয়া উঠিল। সদ্য স্নাতা অবগুণ্ঠন রহিতা অনন্য সুন্দরী একটি কিশোরী ঘরের ভিতর প্রবেশ করিল। পা টিপিয়া টিপিয়া আমার খাটের নিকট আসিল। বিশেষ মনোযোগের সহিত আমাকে দেখিল। আমি চাহিয়া আছি দেখিয়া অপ্রস্তুত হইয়া উঠিল। তাহার মুখখানি লাল হইয়া উঠিল। সে মাথায় কাপড় টানিয়া দিয়া পলাইয়া গেল। তাহার পরে একজন গৌরবর্ণ প্রৌঢ়বয়স্ক ভদ্রলোক গৃহে প্রবেশ করিলেন। অনুমানে বুঝিলাম তিনিই গৃহস্বামী। তিনি আসিয়া আমার খাটের পাশে একখানা চেয়ার টানিয়া বসিলেন। ধীরে ধীরে আমার অঙ্গ স্পর্শ করিলেন। তাহার পর জিজ্ঞাসা করিলেন, আপনি এখন কেমন আছেন? আমি মাথা নাড়িয়া জানাইলাম যে ভালো আছি। তখন আমাকে অধিক কথা কহিতে নিষেধ করিয়া তিনি ঘর হইতে চলিয়া গেলেন। আমি বিছানায় পড়িয়া আকাশ পাতাল চিন্তা করিতে লাগিলাম। সেই দিন সন্ধ্যার সময় একজন পরিচিত ব্যক্তি আমার ঘরের ভিতর প্রবেশ করিল। সে আব্দুল। আব্দুলের নিকট সমস্ত সংবাদ পাইলাম। গৃহস্বামীর নাম শ্রীযুক্ত রসময় নন্দী। তিনি বর্মা প্রবাসী, রেঙ্গুনে রেল আফিসের উচ্চপদস্থ কর্মচারী। বহুদিন পরে অবকাশ লইয়া দেশে আসিয়াছেন। জাহাজ হইতে তাহারই পুত্রকন্যা জলে পড়িয়া গিয়াছিল। জাহাজে ধাক্কা লাগিয়া আমি অজ্ঞান হইয়া জলে ডুবিয়া গিয়াছিলাম। আব্দুল আমাকে গঙ্গাগর্ভ হইতে উদ্ধার করিয়াছিল। প্রায় 1 মাস কাল হাসপাতালে ছিলাম। তাহার পর রসময়বাবু আমাকে তাহার গৃহে আনিয়াছেন। জলের ন্যায় অর্থ ব্যয় করিয়া আমার চিকিৎসা করাইয়াছেন এবং আমার জন্য দেশে না গিয়া কলিকাতায় বাস করিতেছেন। আব্দুলের কথা শুনিতে শুনিতে আমার চোখে জল আসিল। সেদিন আব্দুল অনেক রাত্রি অবধি বসিয়া আমার সহিত গল্প করিয়া গেল। তারপর সে প্রায়ই আসিত। রসময়বাবু স্বয়ং আমার তত্ত্বাবধান করিতেন, কিন্তু সে কিশোরীকে আর দেখিতে পাইতাম না। সপ্তাহকাল মধ্যে সুস্থ ও সবল হইয়া উঠিলাম। গৃহস্বামীর নিকট বিদায় লইয়া বাসায় ফিরিলাম। আমার নিজের পরিচয় দিতে ভুলিয়া গিয়াছি। আমার নাম শ্রী চন্দ্রশেখর বসু। নিবাস বর্ধমান জেলার অন্তর্গত হরিশপুর গ্রামে। জীবনের প্রথম 17 বর্ষ কলিকাতায় কাটাইয়াছি। আমার পিতা আলিপুরে জজ আদালতে ওকালতি করিতেন, কিন্তু তিনি বিশেষ কিছু সঞ্চয় করিয়া রাখিয়া যাইতে পারেন নাই। 17 বর্ষ বয়সে পিতৃহীন হইয়া অন্ধকার দেখিলাম। আমি আশৈশব মাতৃহীন। কলিকাতায় আসিলাম। তখন যুদ্ধের জন্য আফ্রিকায় সৈন্য যাইতেছিল। এক পিতৃবন্ধুর অনুগ্রহে চাকরি পাইয়া দেশত্যাগ করিয়াছিলাম। তাহার 9 বৎসর বয়সে দেশে ফিরিয়াছি। কলিকাতার একটি ক্ষুদ্র গৃহে আমি এবং আমার বিদেশের সহচর রামদিন বাস করিতাম। আরোগ্য লাভ করিয়া ধীরে ধীরে বাসায় ফিরিলাম। দেখিলাম দরজায় তালা লাগাইয়া রামদিন কোথায় চলিয়া গিয়াছে। ক্লান্তি বোধ হওয়ায় দরজায় বসিয়া পড়িলাম। মাথাটা কেমন করিয়া উঠিল। কলিকাতা শহরে কেহ কাহারও খোঁজ খবর লয় না। রাস্তা দিয়া অবিরাম জনস্রোত বহিয়া যাইতেছিল, কিন্তু কেহই আমার দিকে ফিরিয়া চাহিল না। অনেকক্ষণ পরে একটু সুস্থ বোধ করিলাম। পাশে কলেজের ছাত্রদের একটা মেস ছিল। উপরের ঘরে একটা ভাঙা হারমোনিয়াম লইয়া কে গান গাহিতেছিল। ভাবিলাম রসময়বাবুর বাড়ি ফিরিয়া যাই। একখানা গাড়ি ভাড়া করিয়া চলিয়াছি। সে রাস্তা ছাড়িয়া বড় রাস্তায় পড়িয়াছি। এমন সময় পিছন হইতে কর্কশ স্বরে কে আমার নাম ধরিয়া ডাকিল। ফিরিয়া দেখি বাল্যবন্ধু সতীশচন্দ্র। সে আসিয়া গাড়িতে উঠিয়া বসিল এবং গাড়োয়ানকে শ্যামপুকুর যাইতে আদেশ করিল। তাহার পর গাড়ি চলিতে আরম্ভ করিলে সে আমাকে লইয়া পড়িল। তুই গিয়াছিলি কোথায়? তোর চাকর তো তোর জন্য কাঁদিয়া আকুল।
আজ 3 মাস যে তোর দেখা নেই, তুই গিয়েছিলি কোথায়? রামদিন 1 মাস তোর প্রত্যাশায় থাকিয়া আর পারিল না, আমার কাছে আসিয়া কাঁদিয়া পড়িয়াছিল। আমি তোর বাসা তুলিয়া দিয়া তোর জিনিসপত্র আমার বাড়িতে আনিয়া দেশে পত্র লিখিতেছিলাম আর কি। তোর 3 কুলে কেউ নেই তা তো জানি, তবু তোর জিনিসটা পত্রটা তোর জ্ঞাতিরা পাইবে। সতীশচন্দ্র এক নিঃশ্বাসে কথাগুলি খুব চেঁচাইয়া বলিয়া হাঁপাইয়া উঠিল। সে চুপ করিলে আমি ধীরে ধীরে সকল কথা খুলিয়া বলিলাম। তাহা শুনিয়া তাহার চোখে জল আসিল। সতীশ মানুষটা বড় ভালো, সহজেই রাগিয়া ওঠে, কিন্তু তাহার রাগ অধিকক্ষণ থাকে না। আমার শরীর তখনও পূর্বের ন্যায় সুস্থ ও সবল হয় নাই। সতীশ বাড়ি ফিরিয়া আমার শুশ্রূষা করিতে প্রবৃত্ত হইল। 2-3 দিনের মধ্যে আমি আর তাহার হাত ছাড়াইতে পারিলাম না। 3 দিনের দিন সতীশের বাড়ি হইতে বাহির হইয়া পড়িলাম। রসময়বাবুর বাড়ির সম্মুখে গিয়া দেখি বাড়ি নিস্তব্ধ, যেন লোকজন কেহ নাই। কি জানি কেন মনটা কেমন হইয়া গেল। কম্পিত পদে বাড়ির মধ্যে প্রবেশ করিলাম। নিম্নতলে কেহ ছিল না। দ্বিতলে উঠিয়া দেখি রসময়বাবু ম্লান মুখে বসিয়া আছেন। এই কয়দিনের মধ্যে তিনি যেন বৃদ্ধ হইয়া পড়িয়াছেন, তাহার বয়স যেন 10 বৎসর বাড়িয়াছে। তিনি আমাকে দেখিয়া ছুটিয়া আসিলেন, আমার গলা জড়াইয়া কাঁদিয়া ফেলিলেন, বলিলেন, বাবা, একবার তুমি মিনুকে বাঁচাইয়াছিলে, আমি কপালের দোষে আবার তাহাকে হারাইতে বসিয়াছি, তুমি আমাকে বাঁচাও। আমি অনেক কষ্টে বৃদ্ধকে সান্ত্বনা দান করিয়া মৃণালিনীকে দেখিতে চলিলাম। যে ঘরে আমার চেতনা ফিরিয়াছিল সেই ঘরে প্রবেশ করিয়া দেখিলাম সেই খাটের উপরে শুষ্ক মৃণালের ন্যায় মৃণালিনী পড়িয়া আছে। তাহার মাথা মুড়াইয়া দেওয়া হইয়াছে। তাহার মাতা শিয়রে বসিয়া মাথায় বরফ দিতেছেন আর অশ্রু বিসর্জন করিতেছেন। মিনু বড়ই ছটফট করিতেছিল। আমি তাহার নিকটে গিয়া বসিলাম। মিনু মাঝে মাঝে অনুচ্চস্বরে কি বলিতেছিল। আমি তাহার পাশে বসিয়া তাহার গায়ে হাত বুলাইতে লাগিলাম। শুনিলাম ডাক্তার আসিয়া বলিয়া গিয়াছে যে তাহার মস্তিষ্কে জ্বর হইয়াছে। জীবনের আশা অতি সামান্য, তবে যদি কোনো উপায়ে 2-1 দিন বাঁচাইয়া রাখা যায়, তাহা হইলে রোগিণী রক্ষা পাইলেও পাইতে পারে। আমি আসিবার পর হইতে তাহার অবস্থার উন্নতি হইতে লাগিল। এইরূপেই 2 দিন কাটিয়া গেল। ডাক্তার আসিয়া যখন বলিয়া গেল আর বিপদের আশঙ্কা নাই, তখন রসময়বাবুর স্ত্রী কাঁদিতে কাঁদিতে মিনুর শীর্ণ হাতখানি আমার হাতে দিয়া বলিলেন, বাবা, আজ হইতে মিনু তোমার হইল, আর আমাদের নহে। আমি লজ্জায় অধোবদন হইলাম। বলা বাহুল্য, মিনু ওরফে মৃণালিনী সহিত আমার বিবাহ হইয়া গেল। বিবাহের বরযাত্রী আব্দুল আর রামদিন, আর বরকর্তা স্বয়ং সতীশচন্দ্র। রসময়বাবুর অনুরোধ সত্ত্বেও দেশে কাহাকেও নিমন্ত্রণ করি নাই। মিনুকে লইয়া সতীশের বাড়িতে ফিরিয়া আসিলাম। ফুলশয্যার সময় আনন্দ চাপিয়া রাখিতে না পারিয়া সতীশচন্দ্র গান ধরিল, কাছে তার যাই যদি কত যেন পাই নিধি, তবু হরষের হাসি ফুটে ফুটে ফোটে না। সতীশের স্ত্রী তখন আমায় ঠাট্টা করিতেছিলেন। তখনই তাহাকে ছুটিতে হইল, কারণ সতীশের রাসব বিনিন্দিত কণ্ঠস্বর তাহার কনিষ্ঠ পুত্রের নিদ্রাভঙ্গ করিয়াছিল। সেই সময়ে একটা দমকা বাতাসে ঘরের দরজা খুলিয়া গেল। দেখিলাম ছাদে বসিয়া রামদিন গাহিতেছে। আব্দুল তাহার সম্মুখে বসিয়া নিবিষ্ট চিত্তে শুনিতেছে। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।